ক্লাস 11 বিজনেস স্টাডিজের পার্ট বি মানে ফিনান্স অ্যান্ড ট্রেডের আজকে আমরা ইন্টারন্যাশনাল বিজনেসের সেকেন্ড এবং লাস্ট পার্ট করব। আগের দিন আমরা শুরু করেছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে। আজকে আমরা জানব আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসের ইম্পোর্ট এবং এক্সপোর্ট প্রসিডিওর নিয়ে। তাহলে শুরু করি ফার্স্ট আমাদের ইম্পোর্ট প্রসিডিওর। আমরা ইম্পোর্ট মানে জানি যখন আমরা নিজের দেশের প্রয়োজনে বিদেশ থেকে পণ্য ক্রয় করে আনি তখন সেটাকে আমরা বলি ইম্পোর্ট। ইম্পোর্ট করার সময় আমাদের বিভিন্ন দেশ সাথে ইনভলভ হয় বলে প্রত্যেকের রুলস এবং রেগুলেশনস আলাদা হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমদানির পদ্ধতিগুলোও কিন্তু আলাদা হয়। আমরা এক্ষেত্রে আমাদের দেশের ইম্পোর্ট প্রসিডিওর নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমাদের ট্রেড এনকোয়ারি। এখানে কি হয়, যে দ্রব্যটা আমরা আমদানি করব সেই দ্রব্যটা কোন দেশের কোন উৎপাদক তৈরি করে বিক্রি করছেন সেই সম্পর্কে আমদানিকারককে জানাবো। এই তথ্য কোনো বাণিজ্যিক সংস্থা বা কোনো ট্রেড ডিরেক্টরি থেকে পাওয়া যেতে পারে। রপ্তানিকারককে চিহ্নিত করার পর আমদানিকারক পণ্যের এক্ষেত্রে দাম, মান এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে রপ্তানিকারকের কাছে জানতে চাইবে। নেক্সট হচ্ছে প্রক্রিয়িং ইম্পোর্ট লাইসেন্স, অর্থাৎ কিছু দ্রব্য আছে যেগুলো বিনা বাধায় আমদানি করা যেতে পারে, কিন্তু অনেক দ্রব্য বা সেবা আমদানি করবার জন্য সরকারের কোনো বিশেষ অনুমতি বা লাইসেন্সের দরকার হয়। কোনো দ্রব্য বা সেবা আমদানি করার আগে আমদানিকারকের উচিত সরকারের আমদানি রপ্তানি নীতি পর্যালোচনা করে দেখা যে তার যে দ্রব্য বা সেবার আমদানি হচ্ছে তার জন্য কোনো লাইসেন্স আছে কি না। যদি সেটা লাইসেন্সের আন্ডারে এসে থাকে তাহলে সেক্ষেত্রে আমদানিকারককে লাইসেন্স সংগ্রহ করতে হবে। নেক্সট হচ্ছে অবটেইনিং ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা সংগ্রহ। আমদানিকৃত পণ্যের দাম পরিশোধ করবার জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। ভারতবর্ষে বৈদেশিক মুদ্রা সম্পর্কিত সমস্ত লেনদেন রিজার্ভ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগের আন্ডারে থাকে। বর্তমানের আইন অনুযায়ী আমদানিকারককে রিজার্ভ ব্যাংকের অনুমোদিত কোনো এক্সচেঞ্জ ব্যাংকের মারফত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগের কাছে আবেদন করতে হয়। প্লেসিং অর্ডার অর ইন্ডেন্ট, অর্থাৎ ফরমাশ প্রদান করা। এবার আমদানিকারক বৈদেশিক বিক্রেতার কাছে পণ্যের জন্য যে অর্ডার দেয় তাকে আমরা বলে থাকি ইন্ডেন্ট। তাহলে আমদানিকারক এক্ষেত্রে কি করবে, পণ্যের পরিমাণ, মূল্য, গুণাগুণ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদির বিবরণ সহ রপ্তানিকারককে একটা ফরমাশ পাঠাবে। এরকম ফরমাশ দু রকমের হতে পারে, ওপেন ইন্ডেন্ট আর একটা হচ্ছে ক্লোজড ইন্ডেন্ট। যে স্থির ফরমাশপত্রে পণ্য সংক্রান্ত সমস্ত শর্ত লেখা থাকলে এবং কোনো অবস্থাতেই ওই শর্তের পরিবর্তন করা না গেলে তাকে আমরা বলে থাকি ক্লোজ ইন্ডেন্ট। কিন্তু যদি এটার রিভার্স সিচুয়েশন হয়, অর্থাৎ কোনো শর্ত লেখা না থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি ওপেন ইন্ডেন্ট। অবটেইনিং লেটার অফ ক্রেডিট, অর্থাৎ এক্ষেত্রে পণ্যের মূল্য এবং প্রদানের শর্ত সম্পর্কে সহমতে পৌঁছানোর পর বৈদেশিক এক্সপোর্টার যারা থাকবেন আমাদের, তাদের থেকে পণ্যের মূল্যের প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত করবার জন্য আমদানিকারী তার নিজের ব্যাংকে দেওয়া একটি ঋণের প্রত্যয়নপত্র পাঠায়। এই প্রত্যয়পত্র আমদানিকারী ব্যাংকের রপ্তানিকারীকে প্রতিশ্রুতি দেয় যে আমদানিকারীর উপর পণ্যমূল্যের সমান হুন্ডি কাটা হলে ব্যাংক ওই টাকা রপ্তানিকারীকে মিটিয়ে দেবে। বুকিং অফ এক্সচেঞ্জ রেট, রপ্তানিকারক তার নিজের দেশের মুদ্রার দাম ধার্য করে, অন্যদিকে আমদানিকারক তার নিজের দেশের মুদ্রায় তা পরিশোধিত করে। আমরা জানি এক্সচেঞ্জ রেট একেই বলে যার মাধ্যমে আমদানিকারীর কত দাম হবে তা নির্ভর করবে। এটা দুটো দেশ ইনভলভ থাকে বলে এখানে এক্সচেঞ্জ রেট ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমদানিকারক যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই আগের সাথেই ব্যাংকের সাথে বিনিময় হার স্থির করা হয়। এই অগ্রিম বিনিময় চুক্তি অনুসারে আমদানিকারীকে মূল্য প্রদান করতে হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের শিপমেন্ট অ্যাডভাইস অ্যান্ড অ্যারাইভাল অফ ডকুমেন্ট, অর্থাৎ পণ্য জাহাজে বা বিমানে বোঝাই হওয়ার পর রপ্তানিকারী আমদানিকারীকে পণ্য পৌঁছানোর সম্ভাব্য সময়, স্থান,
তার ডকুমেন্ট নাম্বার, তার যে জাহাজে যাচ্ছে সেই জাহাজের বহনপত্র এবং বাকি বিবরণী জানিয়ে থাকে। এর জন্য রপ্তানিকারী ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় দলিল যেমন বিলস, কমার্শিয়াল ইনভয়েস, বিল অফ ল্যান্ডিং, এয়ারওয়েজ বিল প্রভৃতি কিন্তু আমদানিকারীকে পাঠিয়ে থাকেন। নেক্সট হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স অ্যান্ড রিলিজ অফ গুডস, অর্থাৎ এক্ষেত্রে আমদানিকৃত পণ্য খালাস করবার জন্য নানাবিধ শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এটি একটি বিশেষ কাজ যা আমদানিকারী নিজে বা তার খালাস প্রতিনিধির মাধ্যমে করা হয়ে থাকে। দলিলসমূহ ব্যাংকের কাছ থেকে পাবার পর বহনপত্র স্বাক্ষর করবে এবং আমদানিকৃত পণ্যের উপর তার স্বীকৃতি দেওয়া হবে। আমদানিকারীর পক্ষে যদি জাহাজ ভাড়া দেওয়া হয় তবে সেক্ষেত্রে বহনপত্র স্বাক্ষর করার আগেই ওই ভাড়া কিন্তু তাকে মিটিয়ে দিতে হবে। এগুলো গেল আমাদের ইম্পোর্ট প্রসিডিওর। এবার আমরা জানবো আমাদের এক্সপোর্ট প্রসিডিওর নিয়ে, অর্থাৎ আমাদের দেশের পণ্য যখন বিদেশের বাজারে বিক্রি করার জন্য আমরা পাঠাবো, আমরা জানি তাকে আমরা বলি এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট করতে গেলে আমাদের কি কি জিনিস ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ট্রেড এনকোয়ারি অ্যান্ড প্রোফর্মা ইনভয়েস। এখানে কি করবে, এখানে আমদানিকারী অর্থাৎ যিনি বাইরে থাকেন তার অনুসন্ধান করবে, সেটা দিয়ে আমাদের রপ্তানি শুরু হবে, যেটা আমরা ইম্পোর্টের ক্ষেত্রে দেখেছিলাম, জাস্ট তার রিভার্স কনসেপ্ট। পণ্য রপ্তানির জন্য রপ্তানিকারী পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপনের উত্তরে সম্ভাব্য আমদানিকারক তার পণ্য সংক্রান্ত বিশদ ডিটেলে জানতে চাইতে পারেন। কখনো আমদানিকারক বিজ্ঞাপনের বা সরাসরি অনুসন্ধানের উত্তরেও রপ্তানিকারী পণ্য সংক্রান্ত বিশদ বিবরণ পাঠিয়ে দিতে পারেন। রিসিট অফ অর্ডার অর ইনডেন্ট। এবার কি হবে, এবার হচ্ছে আমাদের একটা চালান দেওয়া হবে, যেই চালানটা আমাদের স্যাম্পল হিসেবে ইউজ হবে এবং সেখানে পণ্যের গুণাগুণ, দাম এবং অন্যান্য শর্তাবলী সেগুলো দেওয়া থাকবে। সেগুলো যদি ক্রেতার পছন্দ হয় তবে তিনি পণ্যের জন্য ফরমাশ পাঠাবেন। এই ফরমাশপত্র বা এই অর্ডারে আমরা পণ্যের মান, দাম, দেবার সময় তার পদ্ধতি, মোড়ক প্রভৃতি কিছু লিখে দেব। আমরা যেরকম আগেও দেখেছিলাম ঠিক সেরকমভাবেই এখানেও কিন্তু দু রকমের আমরা অর্ডার প্লেস করতে পারি, একটা হচ্ছে ওপেন অর্ডার, একটা হচ্ছে ক্লোজ অর্ডার। নেক্সট হচ্ছে অ্যাসাইনিং ইম্পোর্টস ক্রেডিট অর্ডিনেন্স অ্যান্ড সিকিউরিং এ গ্যারেন্টি ফর পেমেন্ট। এক্ষেত্রে আমরা কি করব, আমরা যে অর্ডারটা আসছে তার শর্তাবলী অনুসারে রপ্তানিকারকের কাছে যদি সেটা মনে হয় যে ঠিকঠাক আছে, তাহলে তিনি সেক্ষেত্রে যিনি কিনতে চাইছেন তাকে সম্মতি জানাবেন। সম্মতি জানানোর আগে রপ্তানিকারক অবশ্যই আমদানিকারকের পণ্যমূল্য পরিশোধের ক্ষমতা সম্পর্কে অনুসন্ধান করবেন। আমদানিকারকের আর্থিক অবস্থার সঠিক তথ্য জানার অসুবিধা থাকলে বা সংশয়ের কোনো জায়গা থাকলে রপ্তানিকারক আমদানিকারকের কাছ থেকে ঋণের প্রত্যয়নপত্র কিন্তু দাবি করবেন। নেক্সট হচ্ছে প্রোকিউরিং এক্সপোর্ট লাইসেন্স, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কি হবে, মূল্য প্রাপ্তি সম্পর্কে যখন রপ্তানিকারক নিশ্চিত হয়ে যাবে তখন পণ্য রপ্তানির জন্য সে ইনিশিয়েটিভ নেবে। প্রথমে তাকে রপ্তানি লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। ভারতবর্ষের যে কোনো রপ্তানি লাইসেন্স যারা পান এবং লাইসেন্স পাবার জন্য রপ্তানিকারককে কিছু বিশেষ কাজ করতে হয়ে থাকে। প্রোডাকশান অর প্রোকিউরমেন্ট অফ গুডস, মূল্যপ্রাপ্তি সম্পর্কে যখন নিশ্চিত হয়ে গেল তখন রপ্তানিকারক কী করবে, অর্ডার গ্রহণ করবে এবং সেই অর্ডার অনুসারে পণ্য সংগ্রহের কাজ শুরু করবে। রপ্তানিকারক যদি উৎপাদক হয় সেক্ষেত্রে তাকে পণ্য উৎপাদন করতে হবে, আর যদি উৎপাদক তিনি না হন তাহলে বাজার থেকে তাকে অর্ডার অনুসারে সেই পণ্যটাকে সংগ্রহ করতে হবে। প্রি শিপমেন্ট ইন্সপেকশন, অর্থাৎ এক্ষেত্রে ভারতবর্ষ থেকে রপ্তানিকৃত মালের মান নির্দিষ্ট মাত্রায় রাখার উদ্দেশ্যে 1963 সালে এক্সপোর্ট কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইন্সপেকশন অ্যাক্ট তৈরি করা হয়েছিল। ওই আইন অনুসারে আমাদের বলা হয়েছিল নির্দিষ্ট দ্রব্য রপ্তানি করার আগে সরকার অনুমোদিত বিশেষ এজেন্সির দ্বারা মালের গুণাগুণ পরীক্ষা করিয়ে নিতে হবে। দ্রব্য রপ্তানি করবার সময় অন্য দলিলপত্রের সাথে ওই পরীক্ষার রিপোর্টও কিন্তু আমাদের জমা দিতে হবে। নেক্সট হচ্ছে অবটেনিং সার্টিফিকেট অফ অরিজিন,
অনেক সময় নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তির ফলে এক দেশ অন্য দেশ থেকে উৎপাদিত পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়ে থাকেন। এক্ষেত্রে আমদানিকারকের অনুরোধ সাপেক্ষে রপ্তানিকারকের একটা প্রভাবলেখ সংগ্রহ করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা বলবো সার্টিফিকেট অফ অরিজিন। এই দ্রব্যটা হচ্ছে রপ্তানিকারকের দেশে যে পণ্যটা উৎপাদিত হয়েছে তার বিশেষ প্রমাণপত্র। নেক্সট হচ্ছে কনসিউলার ইনভয়েস বা বাণিজ্য দূতের চালান। অনেক সময় আমদানিকৃত দ্রব্যের জন্য দেয় আমদানি কর ওই দ্রব্যের মূল্যের ওপর নির্ভর করে। এক্ষেত্রে আমদানি শুল্ক নির্ধারণের জন্য আমদানিকৃত দ্রব্যের মোড়ক খুলে আগে ওই দ্রব্যের মূল্য নির্ণয় করতে হয় এবং এক্ষেত্রে পদ্ধতিটা অনেক জটিল এবং সময় সাপেক্ষ হয়ে যায়। তাই এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কনসিউলার ইনভয়েসের দরকার। রপ্তানিকারক এখানে মালের চালান তার দেশে অবস্থিত আমদানিকারক দেশের বাণিজ্য দূতের অফিসে পেশ করলে তারা সেই জিনিসের সত্যতা সম্পর্কে যাচাই করবে এবং একটা সার্টিফিকেট দেবে। ওখানে দ্রব্যের প্রকৃতি, পরিমাণ, দাম, আমদানিকারকের নাম, ঠিকানা ইত্যাদি সম্পর্কে বিশেষ বিবরণ দেওয়া থাকবে। একেই আমরা বলবো কনসিউলার ইনভয়েস। নেক্সট হচ্ছে রিজার্ভেশন অফ শিপিং স্পেস, অর্থাৎ এক্ষেত্রে আমাকে কি করতে হবে, নির্দিষ্ট সময়ে আমরা গুডসটা যাতে পাঠাতে অসুবিধা না হয় সেই কারণে আমাদের যে শিপিং কর্পোরেশন রয়েছে বা শিপিং কোম্পানিজ রয়েছে তার সাথে আগে চুক্তি করে আমাদের কিছুটা জায়গাকে রিজার্ভ করে রাখতে হয়। নেক্সট হচ্ছে প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং। ওপরের কাজগুলো যতক্ষণে আমরা করে ফেললাম তারপর আমাদের পণ্যের মোড়ক ছাড়া পণ্যের মোড়কজাতকরণ করতে হবে, কারণ এখানেই আমাদের পণ্যের প্রাপকের নাম, ঠিকানা ইত্যাদি লেখা থাকে। পণ্য আমাদের যে জায়গায় পৌঁছাবে সেখানে আমাদের রেলে পৌঁছাতে পারে বা বাই রোড পৌঁছাতে পারে, সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা নিয়ম পালন করতে হবে। নেক্সট হচ্ছে মারিন ইন্স্যুরেন্স। সমুদ্রপথে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, তাতে পণ্যও নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ওই গুডসের মারিন ইন্স্যুরেন্স করা কিন্তু প্রয়োজন আছে। নেক্সট হচ্ছে কাস্টম ক্লিয়ারেন্স। এক্ষেত্রে কি হবে, এই যে গুডসটা যেটা আমরা জাহাজে বোঝাই করব তার আগে আমাদের কাস্টমসের থেকে অনুমতি নিতে হবে। এর জন্য যে এক্সপোর্টার তাকে শুল্ক বিভাগীয় চালান পূরণ করতে হবে এবং শুল্কের বিভাগীয় চালানকে জাহাজের বিল আমরা বলে থাকি যেটাকে, সেই বিলে পণ্যের রসিদের বিবরণ, পরিমাণ, মূল্য প্রভৃতি সম্পর্কে উল্লেখ করে দিতে হবে এবং এক্ষেত্রে আমাদের বিশেষ কিছু দলিলেরও প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে অবটেইনিং মেটস রিসিট। শুল্ক অফিস থেকে পাওয়া পণ্য বোঝাইয়ের ছাড়পত্র দাখিল করে জাহাজে পণ্য বোঝাই করতে হবে। জাহাজে পণ্য বোঝাই হয়ে গেলে সেক্ষেত্রে আমরা একটা রসিদ পাবো যেটাকে আমরা বলবো মেটস রিসিট। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পণ্যটা জাহাজে লোড করা হয়ে গেছে। নেক্সট হচ্ছে পেমেন্ট অফ ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স অফ বিল অফ ল্যান্ডিং। আর একবার এটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে পেমেন্ট অফ ফ্রেট অ্যান্ড ইস্যুয়েন্স অফ বিল অফ ল্যান্ডিং। অর্থাৎ এক্ষেত্রে যে সহ অধ্যক্ষ থাকবেন তিনি পণ্যের রসিদ, পণ্যের চালান জাহাজ কোম্পানির অফিসে জমা দিলে তা এবং পণ্যের যে মাসুল হবে সেটাকেও যদি প্রপারলি আমরা পে করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বিল অফ ল্যান্ডিং প্রোভাইড করা হয়। এক্ষেত্রে আমাদের জাহাজ থেকে পণ্যের যে পাকা প্রমাণ পাওয়া যায় সেটাকে আমরা পেয়ে থাকি এবং এটা সাধারণত 1 কপির বেশি রাখা হয়ে থাকে। প্রিপারেশন অফ ইনভয়েস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের পণ্য পাঠানোর পর আরেক প্রস্থ ইনভয়েস তৈরি করতে হয়। ওখানে পণ্যের পরিমাণ, আমদানিকারকের দেয় অর্থের পরিমাণ ইত্যাদি সম্পর্কে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়ে থাকে। এবং এর পরেরটা হচ্ছে সিকিউরিং পেমেন্ট। সিকিউরিং পেমেন্ট কি, আমাদের যখন সমস্ত কিছু হয়ে গেল তখন আমাদের রপ্তানিকারক পণ্যের টাকা পাবেন, সেই টাকা প্রাপ্তির জন্য তাকে বিলস প্রিপেয়ার করতে হবে এবং এক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষও কিছু বিল প্রোভাইড করা হয়ে থাকে। এগুলো গেল আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট প্রসিডিওর। এবার আমরা জানব সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেগুলো ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে অর্ডার অর ইনডেন্ট।
আমদানিকারক বৈদেশিক বিক্রেতার কাছ থেকে পণ্যের জন্য যে অর্ডার দেয় তাকে আমরা বলি অর্ডার অর ইনডেন্ট। আমদানিকারক এখানে পণ্যের মূল্য, পরিমাণ, গুণাগুণ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি সহ ফরমাশ পাঠায় রপ্তানিকারককে। এটা আমরা আগেও জেনেছি দু রকমের হয়, একটা হচ্ছে ওপেন ইনডেন্ট, একটা হচ্ছে ক্লোজ ইনডেন্ট। নেক্সট হচ্ছে লেটার অফ ক্রেডিট। আমদানিকারীর দেশের কোনো ব্যাংক আমদানিকারীর হয়ে রপ্তানিকারীর নির্দেশিত কোনো ব্যাংককে পণ্যমূল্য প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকতে পারে। যে পত্রের মাধ্যমে এই কাজ করা হয়ে থাকে তাকে আমরা বলি ঋণের প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট। নেক্সট হচ্ছে লেটার অফ হাইপোথিকেশন অর্থাৎ বন্ধকিপত্র। আমদানি রপ্তানি বাণিজ্যে কারবারি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারলে ব্যাংক থেকে স্বল্পকালের জন্য ঋণ গ্রহণ করতে পারে। এই ঋণের জামিন হিসেবে কারবারি ব্যাংককে তার পণ্যের যে পূর্বশর্ত সেটা প্রদান করে থাকে। এইটা যে পত্রের মাধ্যমে করা হয়ে থাকে তাকে আমরা বলি ডকুমেন্টারি বিল। নেক্সট হচ্ছে এক্ষেত্রে মেডস রিসিট। জাহাজে পণ্য বোঝাই করার পর ওই পণ্যের প্রাপ্তি স্বীকার করে জাহাজের সহ অধ্যক্ষ কিংবা অন্য ভারপ্রাপ্ত কর্মচারী রপ্তানিকারীকে একটা রসিদ দিয়ে থাকেন। ওই রসিদকে আমরা বলে থাকি মেডস রিসিট। এক্সপোর্ট ইনভয়েস। জাহাজে পণ্য বোঝাই করার আগে যে পণ্য পাঠানো হচ্ছে তার বিবরণ, ওজন, দাম, আমদানিকারকের নাম, ঠিকানা প্রভৃতি উল্লেখ করে একটি বিবরণী প্রস্তুত করা হয়, যা হলো আমাদের এক্সপোর্ট ইনভয়েস। নেক্সট হচ্ছে আমাদের বিল অফ লেডিং অর্থাৎ চালানি রসিদ বা বহনপত্র। জাহাজে পণ্য বোঝাই হবার পর জাহাজের কর্মচারী ওই পণ্য পরীক্ষা করে তার মাশুল স্থির করে এবং রপ্তানিকারককে একটি মাশুলপত্র বা ফ্রেট নোট প্রদান করে। পণ্যের চালান এবং জাহাজের সহ অধ্যক্ষের রসিদ জাহাজ কোম্পানির অফিসে জমা দিলে আমরা পেয়ে থাকি বিল অফ লেডিং। নেক্সট হচ্ছে আমাদের মেরিন ইন্স্যুরেন্স পলিসি। সমুদ্রপথে আকস্মিক বিপদ আপদের ফলে জাহাজ দিয়ে আমরা যে পণ্যটা পাঠাচ্ছি সেটা ক্ষতিগ্রস্ত হয়ে পারে। এই ক্ষয়ক্ষতির হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য পণ্যের নৌবিমা করা হয়ে থাকে। বিমা মাশুলের বিনিময়ে নৌবিমা কোম্পানি যে ক্ষয়ক্ষতি বহন করার অঙ্গীকারপত্র দিয়ে থাকে তাকেই আমরা বলে থাকি মেরিন ইন্স্যুরেন্স পলিসি। সার্টিফিকেট অফ অরিজিন। সার্টিফিকেট অফ অরিজিন কি বলছে? স্থানীয় কোনো বণিক সংঘ বা ওই কাজের জন্য উপযুক্ত কোনো প্রতিষ্ঠানের দ্বারা প্রত্যয়িত রপ্তানিকৃত পণ্যের উৎপত্তি স্থল সংক্রান্ত যে বিবরণী রপ্তানিকারকে উল্লেখ করে থাকেন তাকে আমরা বলি সার্টিফিকেট অফ অরিজিন। কারণ যে দেশগুলোর মধ্যে সুযোগ সুবিধা ভালো রয়েছে বা যারা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট অফ অরিজিনের ফলে শুল্কের ক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। নেক্সট হচ্ছে ডকুমেন্টারি বিল বা দলিলি হুন্ডি। রপ্তানিকারক জাহাজে পণ্য পাঠানোর পর ব্যাংক মারফত বাণিজ্যিক হুন্ডির সাথে চালান, চালানি রসিদ, নৌবিমাপত্র ইত্যাদি আমদানিকারককে পাঠিয়ে থাকে। এই সমস্ত কিছুকে একসাথে আমরা বলে থাকি ডকুমেন্টারি বিল। নেক্সট হচ্ছে বিল অফ এন্ট্রি অর্থাৎ শুল্ক অফিসে দাখিলা করা পণ্যের তালিকা। জাহাজ যখন পোর্টে পৌঁছায় তখন পণ্য রিলিজ করবার আগে আমদানিকারককে পণ্যের বিস্তৃত বিবরণী শুল্ক কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয় এবং পণ্যের ওই বিস্তৃত বিবরণীকে দাখিলা পণ্যের তালিকা বা বিল অফ এন্ট্রি বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে শিপস রিপোর্ট বা জাহাজের রিপোর্ট। জাহাজ বন্দরে পৌঁছালে তার 24 ঘন্টার মধ্যে জাহাজের অধ্যক্ষকে শুল্ক কর্তৃপক্ষের কাছে বা কাস্টমসের কাছে রিপোর্ট দিতে হয়। ওই রিপোর্টে জাহাজের নাম, তার ক্যাপাসিটি, অধ্যক্ষের নাম, তার রেজিস্ট্রিকৃত বন্দরের নাম, সেখানে কতজন লোক ছিলেন, যে বন্দরে পণ্য বোঝাই করা হয়েছে সেই বন্দরের নাম, তার আগে যে বন্দরে জাহাজ থেমেছিল সেই বন্দরের নাম ইত্যাদি সম্পর্কিত একটা রিপোর্ট পেশ করতে হয়। এটাকেই আমরা বলি শিপস রিপোর্ট। নেক্সট হচ্ছে আমাদের চার্টার পার্টি কন্ট্যাক্ট বা জাহাজ ভাড়ার চুক্তিপত্র। পণ্য পরিবহনের উদ্দেশ্যে জাহাজের সবটা বা অংশবিশেষ নির্দিষ্ট সমুদ্রযাত্রার বা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নেওয়ার চুক্তি করলে তাকে আমরা বলি চার্টার পার্টি কন্ট্রাক্ট।
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ট্রাস্ট রিসিট, অর্থাৎ জিম্মা রসিদ। আমদানিকারক পণ্য আমদানির জন্য পণ্যের মালিকানা সত্ত্বের দলিল ব্যাংককে হস্তান্তর করে প্রয়োজনীয় ঋণ সংগ্রহ করতে পারে। এই ঋণ পরিশোধ করবার আগে যে গুডসটা ইম্পোর্টেড হয়েছে তাকে জাহাজ থেকে রিলিজ করা দরকার, তাই ব্যাংককে একটা রিসিট দিতে হয় যার মাধ্যমে পণ্যের সত্ত্বের দলিল গ্রহণ করা হয়ে থাকে। এই রসিদকেই আমরা বলবো আমাদের ট্রাস্ট রিসিট। তাহলে এগুলো সমস্ত কিছুই আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, আমরা সেটা বুঝতে পারছি। এবারে আমরা জানবো আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে। দেখে নেব এটা কি। It was initially decided at the Bretton Woods Conference to set up the International Trade Organization to promote and facilitate international trade among the member countries and to overcome the various restrictions and discriminations as were being practiced at that time. But the idea could not materialize due to stiff opposition from United States. অর্থাৎ বেটেন উড কনফারেন্সে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন যখন আমরা তৈরি করেছিলাম তখন তার মোটো ছিল তাতে অংশগ্রহণকারী বিভিন্ন যে মেম্বার কান্ট্রিগুলো রয়েছে তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলোকে আমাদের আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া এবং বিভিন্ন রেস্ট্রিকশন আর ডিসক্রিমিনেশন যেগুলো ছিল সেই সময় বাধা হিসেবে সেগুলোকে ওভারকাম করা। কিন্তু এই আইডিয়া আমাদের কখনোই মেটেরিয়ালাইজ হতে পারেনি, কারণ ইউএসএ স্টিফলি এটাকে অপোজ করেছিল। Countries participants to the Bretton Woods Conference agreed upon having some arrangement among themselves so as to liberalize the world from the high custom tariff and various other types of restriction that were in practice at that time. The arrangement came to know as General Agreement for Tariffs and Trade or GATT. অর্থাৎ বেটেন উড কনফারেন্সে যে সমস্ত দেশরা পার্টিসিপেট করেছিল এটা তাদের মধ্যে ঠিক হয়েছিল যে তাদের নিজেদের মধ্যে একটা চুক্তি হবে যার মাধ্যমে আমাদের যে হাই কাস্টম ট্যারিফ ছিল সেটাকে আমরা রিডিউস করতে পারবো এবং অন্যান্য যে রেস্ট্রিকশনসগুলো ছিল সেই সময় সেগুলোকেও আমরা মিনিমাইজ করতে পারবো যাতে অবাধ বাণিজ্য নীতি গ্রহণ করা হয়। একে আমরা বলেছিলাম যে গ্যাট অর জেনারেল এগ্রিমেন্ট ফর ট্যারিফস অ্যান্ড ট্রেড। GATT came into existence with effect on 1st January 1948 and remained in force till December 1994. Various rounds of negotiations have taken place under auspices of GATT to reduce tariff and non-tariff barriers. The last one, known as Uruguay Round, was most comprehensive and lengthiest, which lasted over a period of 8 years from 1986 to 1994. গ্যাট কতদিন এসছিল? গ্যাট এসছিল আমাদের 1 জানুয়ারি 1948 থেকে এবং এটা অ্যাপ্লিকেবল ছিল 1994 অবধি। এখানে আমাদের অনেকগুলো কনফারেন্স হয়েছিল যেখানে এই যে আমাদের ট্যারিফ রিডাকশনের কথাটা সেটাকে আলোচনা করা হয়েছিল বা নেগোসিয়েশন করা হয়েছিল। এর মধ্যে রিমার্কেবল হচ্ছে উরুগুয়ে রাউন্ড, যেটা আমাদের সব থেকে কম্প্রিহেন্সিভ রাউন্ড ছিল এবং যেটা ম্যাক্সিমাম সময় ধরে আমাদের এনফোর্সমেন্টে ছিল 1986 থেকে 1994 অবধি। One of the key achievements of the Uruguay round of GATT negotiation was the decision to set up a permanent institution for looking after promotion of free and fair trade among the nation. এই যে উরুগুয়ে রাউন্ড তার মেন যেটা অবজেক্টিভ ছিল সেটা হচ্ছে এমন একটা পার্মানেন্ট ইনস্টিটিউশনকে তারা সেট আপ করতে চেয়েছিল সেখানে, যার মাধ্যমে আমাদের এই অবাধ বাণিজ্য নীতিটাকে প্রমোট করা যাবে। Consequence of this discussion, the GATT was transformed into World Trade Organization with effect from 1st January 1995. The headquarters of the WTO was situated at Geneva, Switzerland. এই যে আলোচনা হয়েছিল উরুগুয়ে রাউন্ডে তারই কনসিকুয়েন্স বা তার রেজাল্ট হিসেবেই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে সেট আপ করা হয়েছিল। কবে থেকে? 1 জানুয়ারি 1995 থেকে, এবং এর হেডকোয়ার্টার ছিল জেনেভা, সুইজারল্যান্ডের।
Though WTO is a successor to GATT, it is a much more powerful body. It governs trade not only in goods but also in services and intellectual property rights. Unlike GATT, the WTO is a permanent organization created by an international treaty ratified by the government and legislature of member state. যদিও আমরা বলবো যে গ্যাটেরই এক উত্তরসূরি হিসেবে ডাব্লিউটিও এসছিল, কিন্তু ডাব্লিউটিও একটা অনেক পাওয়ারফুল ইনস্টিটিউশন ছিল, কারণ এটা একটা পার্মানেন্ট ইনস্টিটিউশন এবং এক্ষেত্রে আমাদের শুধুমাত্র গুডসকেই যে প্রমোট করা হয়েছিল তা নয়, এর মধ্যে কিন্তু সার্ভিস আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটও ইনক্লুডেড ছিল। Moreover, WTO is a member-driven rule-based organization in the sense that all decisions are taken by the member government on the basis of a general consensus. WTO কি হয়েছিল? WTO হয়েছিল ওখানে যে মেম্বার কান্ট্রিগুলো ছিল তাদের প্রত্যেকের ক্ষেত্রে ওটা একটা নিয়ম নীতিপূর্বক প্রতিষ্ঠিত একটা অর্গানাইজেশন ছিল এবং তারা ডিসিশন নিতে পারত সমস্ত ক্ষেত্রে ওই মেম্বার কান্ট্রিগুলো যেখানে তাদের অবাধ বাণিজ্য নীতির দরকার আছে। As the principal international body concerned with solving trade problems between countries and providing a forum for multilateral trade negotiation, it has a global status similar to that of IMF and World Bank. অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল বডিটা ডেভেলপ করা হয়েছিল তার মেন মোটোই ছিল যে বাণিজ্য রিলেটেড সমস্ত প্রবলেমের সলিউশন করা এবং কিছু কিছু ক্ষেত্রে মাল্টিল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনকে ইমপ্রুভ করা। সেই জন্য এটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF-এর সিমিলার ইনস্টিটিউশনও বলতে পারি। ইন্ডিয়া ইজ আ ফাউন্ডিং মেম্বার অফ WTO। ভারতবর্ষ ছিল তার প্রতিষ্ঠাতা যে দেশগুলো তার মধ্যে একটা। As of December 2017, the WTO has 164 members and the member state represented 96.4% of the global trade and 96.7% of the global GDP. তাহলে ডিসেম্বর 2017-তে WTO-র 164 জন মেম্বার ছিল এবং এই যে মেম্বার যে দেশগুলো ছিল তারা রিপ্রেজেন্ট করেছিল পুরো গ্লোবাল ট্রেডের 96.4% এবং গ্লোবাল জিডিপির 96.7%। তাহলে এবার আমরা দেখব আমাদের WTO-র অবজেক্টিভগুলো কি কি ছিল। টু এনশিওর রিডাকশন of the tariff and other trade barrier imposed by different countries, অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন দেশের যে সমস্ত ট্রেড ব্যারিয়ার্স এবং ট্যারিফ রেটগুলো ছিল সেগুলো রিডাকশন করার উদ্দেশ্যে এটা গঠিত হয়েছিল। To engage in such activities which improve the standard of living, create employment, increase income and effective demand and facilitate the higher production and trade. এক্ষেত্রে তা কী করবে, যে দেশগুলোতে অংশগ্রহণ করবে তাদের যাতে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে, আরও এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা যায়, ন্যাশনাল ইনকাম যাতে বাড়ে, সেইগুলোর দিকে লক্ষ্য রাখাও ছিল এর উদ্দেশ্য। To facilitate the optimal use of world's resource for suitable development, আমাদের যে আন্তর্জাতিক যে সম্পদগুলো রয়েছে সেগুলোর কাম্য ব্যবহারও ছিল এর উদ্দেশ্য। To promote an integrated, more viable and durable trading system, এবং একটা সুসংগত বাণিজ্য যাতে গড়ে ওঠে সমস্ত দেশের মধ্যে সেটা লক্ষ্য রাখাও ছিল আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উদ্দেশ্য। তাহলে এবার আমরা দেখব WTO-র ফাংশনসগুলো কি কি ছিল। Promoting an environment that is encourages to its member countries to overcome forward to WTO in mitigation their grievances, অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে তার মেম্বার কান্ট্রিরা নিজেদের গ্রিভেন্সেসগুলো সর্ট আউট করতে পারে। Laying down a commonly accepted code of conduct with a view to reducing trade barrier, including tariffs and eliminating discriminations in international trade relations, এবং এমন কিছু রুলস এবং রেগুলেশনসকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যাতে বিভিন্ন দেশ যারা এতে ইনভলভ হচ্ছে তাদের মধ্যে প্রবলেমসটা রিডিউস করা যায়, যার মাধ্যমে ওভারঅল ট্যারিফ অ্যান্ড ডিসক্রিমিনেশন রিডিউস করা সম্ভব হয়ে থাকে।
ensuring that all rules regulations prescribed in the act are duly followed by the member countries for the settlement of their disputes. নিজেদের মধ্যে কোনো মতমালিন্য হলে এখানে যে সমস্ত রুলস রেগুলেশনস প্রেসক্রাইব করা আছে সেগুলো যাতে মেম্বার কান্ট্রিরা ফলো করে নিজেদের প্রবলেম সলভ করবার জন্য। Holding consultation with the IMF and the IBRD and its affiliated agencies as to bring better understanding and cooperation in global economic policy making. এবং আইএমএফ এবং আইবিআরডির সাথে এরা কোলাবোরেশন করেছিল, শুধু তাই নয় এদের অ্যাফিলিয়েটেড এজেন্সিসের সাথেও, যাতে আমাদের পুরো যে গ্লোবাল ইকোনমিক পলিসি সেটাকে আরও বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। Supervising on a regular basis the operation of the revised agreement and ministerial declarations relating to goods, service and trade related intellectual property rights. একটা প্রপার সুপারভাইজ করা যে এই সমস্ত যে রুলস রেগুলেশনস আছে সেগুলো প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা এবং যদি দরকার হয় তাহলে রিভাইজড করা। এবার আমরা দেখব এর বেনিফিটগুলো কী কী বা এর সুবিধাগুলো কী কী হয়েছিল। WTO helps promote the international peace and facilitate international business. আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্যকে উন্নয়ন করার জন্য WTO সাহায্য করে। All disputes between the member nations are settled with the mutual consultation. যদি এই সমস্ত দেশের মধ্যে কোনো রকম দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে নিজেদের মধ্যে মিউচুয়াল কনসালটেশনের মাধ্যমে সেটাকে সুরাহা করা সম্ভব হয়। Rules make international trade and relations very much smooth and predictable. এই যে আন্তর্জাতিক বাণিজ্য তার যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোকে খুব ইজি করা এবং সেগুলোকে প্রেডিক্টেবল করা। Free trade improves the living of standard of people by increasing the income level. অবাধ বাণিজ্য নীতির ফলে যে আমাদের আয় সেটা বাড়বে, তার ফলে তাতে যে অংশগ্রহণকারী দেশ তার মেম্বারদের স্ট্যান্ডার্ড অফ লিভিংও ইনক্রিজ হবে। Free trade provides ample scope of getting varieties of qualitative product. এই যে অবাধ বাণিজ্য নীতি, এই অবাধ বাণিজ্য নীতির ফলে যে আমাদের প্রোডাক্ট রয়েছে তার কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টও কিন্তু সম্ভব। ইকোনমিক গ্রোথ সবসময় অনেক দ্রুত ত্বরান্বিত হয় এই অবাধ বাণিজ্য নীতির ফলে। WTO helps fostering the growth of developing countries by providing them with special and preferential treatment in trade related matters. WTO কি করে আমাদের যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজগুলো রয়েছে তাদের যে ইকোনমিক গ্রোথ সেটাকে ত্বরান্বিত করে, কিসের দিয়ে? উইথ স্পেশাল অ্যান্ড প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, কিছু বিশেষ এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন বিষয়ের। এবারে আমরা দেখব এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন আসবে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ইজ মোর দ্যান ইন্টারন্যাশনাল ট্রেড। কমেন্ট। হোয়াট আর দ্য মেজর রিজনস আন্ডারলাইং ট্রেড বিটুইন নেশনস? হোয়াট বেনিফিটস ডু ফার্মস ডিরাইভ বাই এন্টারিং ইন্টু ইন্টারন্যাশনাল বিজনেস? হোয়াট ইজ বিল অফ লেডিং? How does it differ from bill of entry? Discuss the complexities of international business. Mention the functions of World Trade Organization. What are the difference between domestic business and international business? What do you mean by foreign direct investment and foreign portfolio investment? How does contract manufacturing differ from licensing and franchising? আমাদের এই চ্যাপ্টারের ডিসকাশন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু দেওয়া হয়ে গেল। পরের দিন আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব।